নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। আর এ বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক সুমি খানের সঙ্গে। সুমি খান, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। স্বাগত, নমস্কার যারা দেখছেন এবং জটশঙ্কর দা এবং যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, ধন্যবাদ। প্রথমে যেটা জানতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে, আপনি নিজেও খুব স্পষ্ট ভাষায় বলেছেন, সেই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। দেখুন, আমরা তো সংবাদকর্মী, আমরা যেটা শুনতে পাই, জানতে পাই বা তথ্য মানুষ যখন বলে সেই তথ্য অনুযায়ী আমরা কথাগুলো বলি। এখন বিএনপির একজন প্রতিষ্ঠিত নেতা মেজর সাবেক সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান বলেছেন যে 27 তারিখ খালেদা জিয়া মারা গেছেন, ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে। তিনি প্রকাশ্যেই বলেছেন, বিভিন্ন গণমাধ্যমেও বলেছেন। একইভাবে হাসপাতাল এবং আপনার যারা নিরাপত্তা কর্মকর্তারা আছেন সেখানে, তাদের বিভিন্ন সূত্রেও আমরা জানতে পেরেছি তিনি আসলে ক্লিনিক্যালি ডেড। আসলে তার উপরে অনেক বেশি এক এক হচ্ছে তিনি একজন বড় একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিলেন, হ্যাঁ, বা দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী ছিলেন। তার একটি আহ বিলাসী জীবনযাপন ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার যে জীবন যাত্রা বা জীবন ধারণের যে তার যে পদ্ধতির মধ্যে তিনি চলতেন, সেই তার সাথে আসলে স্বাভাবিক জীবনযাত্রার সাথে, স্বাভাবিক মানুষের জীবনযাত্রার সাথে কিছু তফাৎ রয়েছে। সে কারণে তিনি তাকে এই একটি বয়সে এসে দীর্ঘদিন ধরে নানান রকম অসুস্থতার মধ্যে তিনি ছিলেন। তার মধ্যে লন্ডন থেকে তাকে দেশে ফেরানো নিয়েও একটি কথা উঠেছে, দলের ভেতরেই কথা উঠেছে। অনেকে মনে করেন যে তাকে তার এই শারীরিক পরিস্থিতিতে দেশে না ফেরালেও চলতো, কিন্তু সেই যে রাজনৈতিক রাজনীতির একটা বিএনপির প্রধান, তিনি চেয়ারপারসন, তিনি এবং বিএনপির নেতাকর্মীকে কনভিন্স করবার জন্য, যে বিএনপির নেতাকর্মীকে মাঠে নামানোর জন্য তাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার প্রতি মানবিক দায়িত্বটা কিন্তু পালন করা যথেষ্ট পরিমাণে, তাকে মানে মানবিক দিকটা সেটা তার প্রতি অবমাননা করা হয়েছে বলেই দলের অনেকে মনে করছেন, যে কারণে তারা ক্ষুব্ধ। কারণ স্বাভাবিক নিয়মে একটি মানুষ জীবদ্দশায় তার হচ্ছে গিয়ে তার যতটুকু চিকিৎসা চলছে, একটি মানুষ বলতে তিনি বাংলাদেশে একটি প্রধান বিরোধী দল ছিল এতদিন, বা এক সময় সরকারি দল ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী তিনি। সেক্ষেত্রে তাকে যথাযথভাবে তার শারীরিক পরিস্থিতিটা মানুষকে জানানো এবং তার অনুসারী অথবা তার সম্পর্কে যারা জানতে আগ্রহী, সারা বিশ্বই জানতে চাইবে একটি দেশের প্রধান, সাবেক প্রধান ছিলেন যিনি এবং প্রধান বিরোধী দলের প্রধান যিনি ছিলেন। এখন সেই আপনি জায়গায় আপনি বলছেন যে উনার ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে এবং সেটা বিএনপির নেতা, কয়েকজন নেতাও বলছেন, তাহলে এখনো সরকারিভাবে সেটা ঘোষণা করা হচ্ছে না কেন? এর পেছনের রাজনীতিটা কি? দেখুন, রাজনীতি বাংলাদেশে তো পুরোপুরি বাংলাদেশ বিরোধী রাজনীতি চলছে। ক্ষমতাসীন যারা ক্ষমতায় আছে তারা অবৈধভাবে ক্ষমতাটা দখল করবার কারণে তারা মানুষকে নানানভাবে বিভ্রান্তির মধ্যে দিয়ে রেখেছে। সেটার একটি সর্বশেষ সংযোজন হচ্ছে খালেদা জিয়া, এবং তিনি তাকে মৃত্যু ঘোষণা করবার, তার মৃত্যু ঘোষণা করবার জন্য তারা অঘোষিত হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, তারা এনসিপি সহ আপনার ইউনূসের সাথে উপদেষ্টাদের বিভিন্ন বৈঠকে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে 16ই ডিসেম্বরে তার মৃত্যুর দিন ঘোষণা করবে। কেন এখানে 16ই ডিসেম্বর? এখানে একটা রাজনীতি আছে, অপরাজনীতি বলতে পারেন। অপরাজনীতি আছে, বাংলাদেশ বিরোধী রাজনীতি আছে, পাকিস্তান পন্থী রাজনীতি আছে। সেটা হলো
তার জন্মদিন, 5টি জন্মদিন খালেদা জিয়ার। সর্বশেষ জন্মদিন ঘোষণা হলো 15ই আগস্ট। 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, কেননা 15ই আগস্ট ভারতের আপনার স্বাধীনতা দিবস, যেটা সেই 15ই আগস্ট যেন কখনো উৎসব হিসাবে পালন করা না হয়। এটা বহু পুরনো, আপনার বহু আগে থেকে তাদের যে ধারাবাহিক ষড়যন্ত্র পাকিস্তানের, তার অংশ। সেভাবেই হঠাৎ করে খালেদা জিয়ার জন্মদিন ঘোষণা করা হলো 2000 সালের পরে 15ই আগস্টে। এবং এত একেবারে বিশাল আকৃতির কেক কাটা হয়, যাতে সবাইকে ভীষণ নির্লজ্জ, অশ্লীল একটা রাজনীতি, যেটাতে তিনিও সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তিনি, তার অত চিন্তার গভীরতা না থাকবার কারণে তিনি সেখানে ওদের অস্ত্র হিসেবে যে তিনি ব্যবহার হচ্ছেন, সেটাও তিনি সেভাবে বুঝতে পারেননি। কারণ তার ত্রাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে যদি হাতে করে জিয়া রহমানের হাতে জোর করে তুলে না দিতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর স্ত্রী, তিনি পায়েস রান্না করে দিয়েছেন এবং বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে ডেকে বলেছেন যে তোকে তুলে নিতে হবে, ও আমার মেয়ে, আমার মেয়েটাকে তুই আবার ঘরে তুলে নে। কারণ 71 সালে ভারতীয় 2 সেনা কর্মকর্তা 3 বার গেছেন তাকে নিয়ে আসতে। তিনি শেরাটনে আপনার জেনারেল জাঞ্জুয়ার সাথে ছিলেন 5 তারকা হোটেলে। তিনি মনে করেছিলেন কখনো দেশ স্বাধীন হবে না, যে কারণে তিনি প্রত্যাখ্যান করেছিলেন তাদেরকে। খুবই অভদ্রতার সাথে তিনি তাদেরকে, সেই সম্মানিত সেনা কর্মকর্তাদেরকে তিনি বের করে দিয়েছিলেন, বলেছিলেন যে গেট লস্ট ফ্রম হিয়ার, আই এম নট দ্য পারসন টু ব্যাক টু জিয়া। আমি জাঞ্জুয়ার সঙ্গে আছি, আমি এখানে থাকবো, কারণ পাকিস্তানি এখন ক্ষমতায়, এভাবেই তিনি বলেছিলেন। যে কারণে জিয়াউর রহমানও চাননি কখনো ফিরিয়ে আনতে যাক। জিয়াউর রহমানের আপনার আপত্তি অগ্রাহ্য করে ভারতীয় সেনা কর্মকর্তারা গিয়েছিলেন, বলেছিলেন, যেহেতু 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জিয়া, বলেছিলেন যে দোস্ত দেখো, যে তোমার ওয়াইফ ওখানে পাকিস্তান আর্মির হেফাজতে আছে, আফটার অল তোমার তো পরিবার, তখন অলরেডি তারিক জিয়া সম্ভবত 7 বছর বা এরকম 6-7 বছর বয়স বা এরকম কিছু, যে তোমার তো একটা পুত্র সন্তান আছে, তো পরিবারটা ভাঙবে কেন? তিনি আসেননি। এবং যখন জাঞ্জুয়া মারা যান, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। খালেদা জিয়া সম্ভবত 2003 কি 4 সালে, তখন কিন্তু খালেদা জিয়া পাকিস্তানে গেছেন, জেনারেল জাঞ্জুয়ার রিচুয়াল তিনি পালন করেছেন, সেখানে হাজির হয়েছিলেন। এবং কথিত আছে তার কনিষ্ঠ সন্তান কোকো জাঞ্জুয়ার ছেলে। এইসব বিষয় নিয়ে তারেক জিয়া কখনোই, তারেক জিয়া তার বাবার মতোই ধূর্ত, জেনারেল জিয়ার মতোই ভীষণ শুট। তিনি কখনোই, জিয়া যেমন কখনো মেনে নেননি, আমি আমাদের সিনিয়র সাংবাদিকদের কাছে শুনেছি, বড় বড় তখন প্রভাবশালী সাংবাদিক যারা, জিয়াউর রহমান 80 সালে যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তখন তার সাথে সফরে যে সাংবাদিকরা যেতেন, তারা আমাকে বলেছেন যে বিমানে করে তারা যখন বগুড়া গেছেন জিয়াউর রহমানের সাথে সফরে, খালেদা জিয়ার বাবা পেছন পেছন ছুটতেন, কিন্তু জিয়াউর রহমান কথা বলতেন না। এই পারিবারিক অবস্থানের মধ্যে তারেক জিয়া কিন্তু তার জীবদ্দশাতেও, সাধারণ মানুষরা সবাই জানে, তিনি কিন্তু তার মাকে কখনো সেভাবে গ্রহণ করতে পারেননি। কারণ তার পরবর্তীতেও খালেদা জিয়ার যে জীবনযাত্রা, সেখানে কিছু উচ্চাভিলাষী বলুন বা উচ্ছৃঙ্খলতা বলুন বা যা কিছু বলুন, সেটা একজন প্রয়াত রাজনৈতিক নেত্রীর ব্যাপারে ওভাবে তো বলতে আপনি বলছি। আপনি 16ই ডিসেম্বর ঘোষণা করা হবে বললেন, 16ই ডিসেম্বর এটা ওই ধারাবাহিকতা এসেছে। 16ই ডিসেম্বর আমি সেই ধারাবাহিকতাতেই বলছি যে পাকিস্তান বিরোধী যে ইয়েটা উঠে এসেছে এবং তার প্রতি যে অসম্মান তার পরিবারের, সেই জায়গাটা বলছে, তাকে ব্যবহার করছে তারেক জিয়া। কারণ 16ই ডিসেম্বর পাকিস্তানের যে পরিকল্পনা, যে বিজয় দিবস, তারা কিন্তু জামাত ইসলাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে 16ই ডিসেম্বর ওরা কালো দিবস পালন করবে।
বাংলাদেশের বিজয় তারা মানে না, এবং তারা এখনো পাকিস্তানের অঙ্গরাষ্ট্র মনে করে বাংলাদেশকে। তারা বিশ্বাস করে পাকিস্তান হবে, যে পাকিস্তান ওরা ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছিল ভারতের কারণে। সে কারণে তারা, আপনি এটাও মনে রাখবেন যে গোলাম আজম যার সাথে গ্যাজেট করেছিল পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী, যে জামাত ইসলাম এবং আলবদর রাজাকার বাহিনী, জেনোসাইড, গণহত্যা, এথনিক ক্লিনজিং এর জন্য জেনোসাইডের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই গ্যাজেট অনুসারে যে গোলাম আজম বাংলাদেশের রাজাকার বাহিনী, আলবদর বাহিনী প্রতিষ্ঠাতা করে গণহত্যা করেছিল, তার ধারাবাহিকতায় আজকে গোলাম আজমের ছেলে বলেছে, প্রকাশ্যে বলেছে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, হিন্দু এবং ভারতীয় নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুরের করা, এগুলোকে বদল করতে হবে। এবং তিনি 30 লাখ শহীদ, 30 লক্ষ যে সংখ্যা, সেটা তিনি মানেন না, এবং ভারতকে খণ্ড বিখণ্ড করলে পরে, প্রকাশ্যে বলেছেন এটা আজমি, গোলাম আজমের ছেলে, ভারতকে খণ্ড বিখণ্ড করলে পরে বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতা আসবে। তার মানে পাকিস্তান যা বলছে তিনি তা বলছেন। সেই ধারাবাহিকতায় 16 ডিসেম্বর তারা কালো দিবস পালন করবে। এই 16 ডিসেম্বর কালো দিবস পালন করতে গেলে ব্যাপক জনগণের একটা অংশ লাগবে, আর সেই ব্যাপক জনগণের অংশটা নিতে হলে তারা দেশনেত্রী বলে খালেদা জিয়াকে, তার বিপুল কিন্তু সমর্থক আছে খালেদা জিয়ার, যে কোনো কারণেই হোক। তাহলে খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বাভাবিকভাবেই শোক পালন করবে, যেমন তার জন্মবার্ষিকী উপলক্ষে 15ই আগস্টে তারা উৎসব করে, তেমনি আমাদের কালো দিবসে, দেশের কালো দিবসে তারা উৎসব করে, বিজয় করে। বঙ্গবন্ধু হত্যা, বাংলাদেশের জাতির পিতাকে সপরিবারে হত্যার দিনে, তেমনি ভাবে বাংলাদেশের জনগণের বিজয়ের দিনে তারা যেন একটি শোক দিবস তাদের দরকার। সেই শোক দিবসটা করবার জন্য তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এবং নানানভাবে এখনো বলছে। আজকেও সকালে, আপনার এই ফোনটা ধরতে যে একটু দেরি হলো, কয়েকজন আমাকে বলছিলেন যে দিদি ওখানে কিন্তু এই প্রক্রিয়াটাই এখনো পর্যন্ত চূড়ান্ত আছে, সেটা পরবর্তীতে বোঝা যাবে কতটা সত্যি কতটা মিথ্যা ওরা করবে, বা এটাকে ওদের এই যে মেটিকুলাস প্ল্যানের অংশটা কিভাবে ওরা পরবর্তীতে এই যদি পরিস্থিতি হয়, তাহলে বাংলাদেশে প্রস্তাবিত আগামী নির্বাচনে বিএনপির অবস্থান কি, যদি সংক্ষেপে বলেন। নির্বাচনে বিএনপির অবস্থান কিন্তু ভালো নয়। ভালো নয় এই জন্য যে বিএনপিকে যে প্রার্থী ঘোষণা করছে, কিছু কিছু প্রার্থীকে কিন্তু জামাতের লোকেরা ইতিমধ্যে হত্যার প্রচেষ্টা করেছে, হত্যা করেছে অনেককে। প্রার্থী হত্যা না হলেও প্রার্থীর সঙ্গীরা হত্যা করেছে, প্রার্থীকে গুলি করেছে, তার সাথে তার সঙ্গে যারা ছিল তারা গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে। এই 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 যে একটা চেষ্টা তাদের চলছে, জামাত তো একচ্ছত্র চায়, তারা কোনো প্রতিদ্বন্দ্বী তারা রাখতে চায় না। তো এই কারণে বিএনপির অবস্থান কিন্তু ভালো নয়। এই কারণে আপনি আরেকটা জিনিস দেখবেন, সালাউদ্দিন আহমেদ বিএনপির যিনি নেতা, তিনি কিন্তু সম্প্রতি 2-3 দিন আগে আওয়ামী লীগকে ডেকেছেন তাদের সঙ্গে যুক্ত হতে। তারা বুঝতে পারছেন জামাত তাদেরকে আসলে সুযোগ দেবে না। তারা এখন মনে করছে অন্তত আওয়ামী লীগ জামাত একসাথে হলে হয়তোবা তারা নির্বাচনে অংশ নিতে পারবে। আচ্ছা, আপনি আওয়ামী লীগের কথা বললেন, এই প্রসঙ্গেই একটা কথা জানতে চাই যে বাংলাদেশের দুই নেত্রী, আপনি বললেন খালেদা জিয়াকে দেশের মানুষ জননেত্রী বলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বলেন, হ্যাঁ, শেখ হাসিনা জননেত্রী, তিনি দেশনেত্রী, হ্যাঁ, দেশনেত্রী বলেন। আবার শেখ হাসিনা, যিনি এখন দেশে নেই, তিনিও দেশের নেত্রী হিসেবেই পরিচিত এবং বিপুল জনসমর্থন আছে। এই দুই নেত্রীর অবর্তমানে বাংলাদেশের রাজনীতি তাহলে পুরোপুরি মৌলবাদীদের হাতে চলে গিয়েছে। হ্যাঁ, এটা সত্য। এই দুই নেত্রীকে সরানো, এটা অনেক আগে থেকে, এটা আপনি জানবেন বাংলাদেশের রাজনীতি যদি একটুখানি ফলো করেন। -2 ফর্মুলা ছিল 1-11 এর সময়, মিনস এটা 2007-এ যখন
আপনার বিএনপিকে 2005-এ সেনাবাহিনী কিন্তু উচ্ছেদ তাদেরকে সরিয়েছিল। কেননা আপনি দেখবেন সম্প্রতি তারেক জিয়া ক্ষমা চেয়েছেন সেনা কর্মকর্তাদের কাছে। কারণ হ্যাঁ, তারেক জিয়া ভীষণ অপমান করতেন সেনা সদস্যদের, বলতেন যে তার বাবার চাকর, আমার জুতার ফিতে তোমরা লাগিয়ে দিবে কারণ তোমরা আমার বাবার চাকর। কারণ 2001 থেকে 5 ভয়ঙ্কর উদ্ধত আচরণ তারেক জিয়া করেছেন এবং ধ্বংস করেছেন, দুর্নীতিও করেছেন, যে কারণে এক সেনাবাহিনী বিএনপিকে উচ্ছেদ করেছিল। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং তখন একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল -2 ফর্মুলা। খালেদা এবং হাসিনাকে বাদ দিতে হবে, নারী নেতৃত্ব হারাম, এই ঘোষণা দিয়ে জামাত নিষিদ্ধ হবে নারী নেতৃত্ব। এই প্রক্রিয়া তারা তখন থেকে শুরু করে। আপনাকে শেষ প্রশ্ন করব যে বাংলাদেশের প্রস্তাবিত আগামী নির্বাচন কি হবে এবং আওয়ামী লীগ কি তাতে অংশ নিতে পারবে? যতক্ষণ নিষিদ্ধ, তারা যে নিষিদ্ধ করেছে, এই তারা এই জায়গা থেকে যদি সরে না আসে সরকার, ততক্ষণ পর্যন্ত তো আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এবং ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবার সম্ভাবনা ক্ষীণ। কেননা নির্বাচনের নামে তারা ইতিমধ্যে, আপনার আগের শোতেও সম্ভবত আমি বলেছিলাম, যতগুলো বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, তারা নির্বাচন করেছে, কোথাও কাউকে দাঁড়াতে দেয়নি, একচ্ছত্রভাবে জামাতের আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং সবখানে বাংলাদেশ বিরোধী, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে মুক্তিযোদ্ধাকে ধ্বংস করা, এথনিক ক্লিনজিং করা এবং ভারত বিধ্বংসী, তাদের ভাষাটা হচ্ছে ভারত বিধ্বংসী। ভারত বিধ্বংসী একটি বাহিনী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং সংসদের 300 আসনে তারা বসিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে যেহেতু আইন পাশ করবে, সেটা তাদের দরকার। এমন কিছু আইন তারা পাশ করে নেওয়া যেটা দিয়ে পুরোপুরি পাকিস্তান ঘোষণা করবে, এটাই জামাতের পরিকল্পনা। এই যে ইউনূসের যে সরকার চলছে, আমরা সম্প্রতি খবর পেয়েছি তার 2 উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তিনিও পদত্যাগ করেছেন। এগুলো কি তাদের ভেতরকার কোনো দ্বন্দ্ব নাকি এটাও একটা কোনো পরিকল্পনার অংশ? দেখুন, এই 2 উপদেষ্টাকে পদত্যাগ করবার নির্দেশ বহু আগে থেকে ইউনূস দিয়েছেন। সেটা প্রথম আলোতেও প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা কেউ মানবেন না। কেননা তারা দুজনেই জামাতের পরিকল্পনা বাস্তবায়ন করতে ছাত্র উপদেষ্টা হিসেবে তারা পদ নিয়েছেন। একজন তথ্য এবং সম্প্রচারের নিয়ন্ত্রণ করছে, যাকে বিভিন্ন জঙ্গি ভূমিকায়, বলুন যে জঙ্গিবাদী তৎপরতায় তাকে অভিযুক্ত করা হয়, মাহফুজ আহমেদ, এবং আরেকজন আসিফ, যাকে হচ্ছে গিয়ে ক্রীড়ার দায়িত্বে রেখেছে, কিন্তু ক্রীড়া উপদেষ্টা করা হলেও তাকে কিন্তু অস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্র অবৈধভাবে নিচ্ছিল, বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। এবং তার বাবা একজন সংখ্যালঘু মধ্যবয়সী নারীকে, যে নারী আসিফের শিক্ষক, তাকে ধর্ষণ করেছে। এই দুজনকে বারবার বলার পরও এখনো কিন্তু তারা পদত্যাগ করেনি। ঘোষণা দিয়েছিল কিন্তু তারা পদত্যাগ করেনি। এই এই সিদ্ধান্তে তারা, কারণ তারা কোনোভাবে রাজি হচ্ছেন না পদত্যাগ করতে। আবার উপদেষ্টা পদে থেকে তারা কিন্তু করতে পারবেন না নির্বাচন। হ্যাঁ, এই জায়গাতে তারা ঠিকই তাদের আধিপত্যের জায়গা ছাড়তে চাইছেন না, কারণ ওই যে বললাম, উগ্রবাদী জঙ্গিবাদী তৎপরতাগুলো তারা পদে থেকে করতে পারছে। আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু নতুন তথ্য জানা গেল। সবচেয়ে বড় কথা, আপনি দাবি করছেন যে খালেদা জিয়া মৃত, শুধু সময়ের অপেক্ষা। না, আমি বলছি যে তাদের সূত্রে তারা বলছে, তাদের দলীয় সূত্র বলছে, তাদের দলীয় নেতারা বলছে। আমি একজন সাংবাদিক হিসেবে দাবি করবার কোনো সুযোগ নেই এবং যতক্ষণ পর্যন্ত মেডিকেল বোর্ড, আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত মেডিকেল বোর্ড ঘোষণা করছে না, ততক্ষণ অফিসিয়ালি তিনি মৃত নন, যদিও আনঅফিসিয়ালি তাকে মৃত বলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। পরবর্তীকালে আবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো। নমস্কার। ভালো থাকবেন।